প্রাচীনকালে যখন গ্রাম বাংলার ঘুম ভাঙত কুয়াশা ভেজা ভোরে, দূরে তালগাছের মাথায় যখন সূর্যের আলোর প্রথম ছটা এসে পড়তো, তখন সেই গ্রামের কাঁচা পথ ধরে যদি আপনি হাঁটতে বেরোতেন, তাহলে কোনো এক উঠোন থেকে ভেসে আসা প্রভাতী সঙ্গীতের সুর আপনার কানে পৌঁছাতো। সেই সুরের উৎসের সন্ধান করতে গেলে আপনি খুঁজে পেতেন নীরবে দাঁড়িয়ে থাকা চারটি স্তম্ভ আর একটি ছাদ। তার মধ্যে এক বা একাধিক ব্যক্তি মনের সুখে বসে ভজন গাইছেন। চণ্ডী মণ্ডপে আপনাকে স্বাগত। কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। দেখুন, চণ্ডী মণ্ডপ মানে শুধু ইট চুন সুরকি দিয়ে তৈরি একটি স্থাপত্য নয়। এটি ছিল গ্রামের হৃদস্পন্দন। চারিদিকে খোলা, মাঝখানে উঁচু মঞ্চ, মাথার উপরে টালির ছাদ। শরৎ এলে যেখানে কাশফুলের গন্ধ মিশে যেত ধূপের ধোঁয়ায়। দেবী আসতেন এখানে বছরে একবার, কিন্তু মানুষের গল্প বসতো সেখানে প্রতিদিন। এবার আপনি ভাবতেই পারেন, কথা হচ্ছে চণ্ডী মণ্ডপের, আর আমি শরৎকালে দেবীর আসার কথা কেন বলছি। দেখুন, চণ্ডী মণ্ডপ মানে যে শুধু চণ্ডীরই পুজো হবে সেখানে, তা নয় কিন্তু। নামের মধ্যে চণ্ডী থাকলেও বাস্তবে এটি ছিল গ্রামের বা জমিদার বাড়ির সামাজিক ধর্মীয় কেন্দ্র, যেখানে নানা ধরনের পূজা, আচার ও সভা অনুষ্ঠিত হতো। জমিদার বাড়ির চণ্ডী মণ্ডপে মূলত দুর্গাপূজারই আয়োজন করা হতো। অপরদিকে গ্রামের চণ্ডী মণ্ডপগুলোতে চণ্ডী পূজার পাশাপাশি দুর্গাপূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা ও শীতলা এবং মনসা পূজাও করা হতো। চণ্ডী মণ্ডপ ছিল গ্রামের সামাজিক কেন্দ্রও। এখানে গ্রামের প্রবীণদের সভা, পঞ্চায়েতের বিচার, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, অতিথিদের আপ্যায়ন সবই হতো। প্রাচীনকালে এটি গ্রামের এক ধরনের কমিউনিটি হল ছিল বললেও ভুল বলা হবে না। বাংলা ছাড়াও উত্তর ভারতের মন্দিরগুলোতে সভা মণ্ডপ নামে একটি জায়গা বানানো হতো। এটি ছিল দেব মন্দিরের বাইরে মানুষের জমায়েতের স্থান। এখানে ধর্মীয় আলোচনাও হতো, কখনো কখনো রাজনৈতিক পরামর্শও। চণ্ডী মণ্ডপ যেন সেই সভামণ্ডপেরই গ্রামীণ বাংলা রূপ, যেখানে রাজা নেই, কিন্তু আছে সমাজ, সংস্কৃতি। মধ্যযুগের ইউরোপেও প্রায় প্রতিটি শহরের কেন্দ্রে ছিল একটি করে টাউন স্কোয়ার। এখানে রাজারা বসতেন, উৎসব হতো, রাজনৈতিক ঘোষণাও হতো। শহরের প্রাণ ছিল এই খোলা চত্বর। চণ্ডী মণ্ডপের মতো এখানেও মানুষ শিখেছিল সমাজ মানে একসাথে দাঁড়ানো, সবার মতামতের গুরুত্ব দেওয়া। প্রাচীন গ্রিসেও ছিল এমন একটি জায়গা, আগোরা। এটি ছিল শহরের কেন্দ্র। মানুষ এখানে বাজার করত, দর্শন নিয়ে তর্ক করত, রাজনীতি নিয়ে আলোচনা করত। দার্শনিক সক্রেটিস এই আগোরাতে দাঁড়িয়েই প্রশ্ন করতেন, সত্য কি, ন্যায় কি। গ্রিক আগোরা ছিল যুক্তির স্থান। চণ্ডী মণ্ডপের মতো এটাও ছিল খোলা আকাশের নিচে মানুষের মিলনক্ষেত্র। বাংলার ইতিহাস মানেই রাজরাজাদের ইতিহাস। বাংলার প্রতিটি শহরের, প্রতিটি অঞ্চলের নিজস্ব রাজতন্ত্রের ইতিহাস রয়েছে। আর যেখানেই রাজাদের গল্প, সেখানেই থাকবে রাজপ্রাসাদ, আর সেই রাজপ্রাসাদের সাথে সম্পর্কিত বিখ্যাত অনুষ্ঠানের আরম্ভের গল্প। যেমন ধরুন, শোভাবাজার রাজবাড়ির চণ্ডীমণ্ডপ বাংলার ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ। 1757 সালে পলাশীর যুদ্ধের পর নবকৃষ্ণদেব ইংরেজদের সম্মানে এক জাঁকজমকপূর্ণ দুর্গাপূজার আয়োজন করেন। এই পূজার মণ্ডপেই বসেছিল ইংরেজ অফিসাররা। সেখানেই বাজলো সানাই, হলো নাচ গান। গল্প আছে অনেক ইংরেজ প্রথমবার এখানেই ভারতীয় উৎসবের জাঁকজমক দেখেছিল। এখানে চণ্ডী মণ্ডপ শুধু পূজার স্থান ছিল না, এটি ছিল ব্রিটিশ ক্ষমতার সঙ্গে বাংলার অভিজাত সমাজের প্রথম সামাজিক মেলবন্ধন। কৃষ্ণনগর রাজবাড়ির চণ্ডীমণ্ডপ ছিল নাটক ও সঙ্গীতের কেন্দ্র। নদিয়ার রাজারা শিল্পপ্রেমী ছিলেন। দুর্গাপূজার সময় এখানে যাত্রাপালা, কীর্তন, কবিগান অনুষ্ঠিত হতো। লোককথা আছে, রাজা নিজে নাটকের সংলাপ শুনে সংশোধন করতেন। অর্থাৎ এনাদের চণ্ডীমণ্ডপ ছিল একটি গ্রামীণ সাংস্কৃতিক একাডেমি। আবার ধরুন, আজ আমাদের পাড়ায় পাড়ায় যে প্যান্ডেল বানিয়ে দুর্গাপূজা হচ্ছে, তার শুরুটাও হয়েছিল এমনই এক রাজবাড়ির চণ্ডীমণ্ডপকে ঘিরেই। গুপ্তিপাড়ার এই চণ্ডীমণ্ডপের জন্যই প্রথম সাধারণ মানুষ একসঙ্গে মিলে পূজা শুরু করেন। আগে পূজা ছিল জমিদারদের একচেটিয়া বিষয়, কিন্তু এখান থেকেই শুরু হয় গণপূজার ধারণা। এই ছোট্ট জায়গাটি আসলে এক বড় বিপ্লবের সূচনা করেছিল, যা আজকের সার্বজনীন দুর্গাপূজার ভিত্তি। গ্রাম বাংলার আসল সৌন্দর্য দেখতে হলে আপনাকে অন্তত একবার আসতেই হবে আঁটপুর রাজবাড়ির এই চণ্ডী মণ্ডপে। এই মণ্ডপ শুধু একটি পূজার জায়গা নয়, এটি একটি সময়ের গল্প বলে। এক সময় যখন দুর্গাপূজা মানেই ছিল জমিদারদের আঙিনায় সীমাবদ্ধ উৎসব,
তখন আটপুরের এই চণ্ডীমণ্ডপ হয়ে উঠেছিল গ্রামের মানুষদের মিলনস্থল। পূজার সময় দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে জড়ো হতো। হাসি, আনন্দ, ঢাকের শব্দ আর ধূপের গন্ধে ভরে উঠত চারিদিক। ভাবুন তো, বিদ্যুৎবিহীন সেই সময়েও কেবল প্রদীপের আলোয় আলোকিত এই মণ্ডপ, আর তার মাঝে বসে গ্রামের মানুষ একসঙ্গে পুজো দেখছে। বাংলায় শাক্ত ধর্মের প্রভাব ছিল খুব বেশি, বিশেষ করে দেবী চণ্ডী ও দেবী দুর্গার আরাধনা প্রচলিত হওয়ায় চণ্ডী মণ্ডপের সৃষ্টি হয়। অনেক জমিদার বাড়িতে এটিকে মর্যাদার প্রতীক হিসাবেও তৈরি করা হতো। চণ্ডী মণ্ডপের কোনো দরজা ছিল না, অনেক ক্ষেত্রে কোনো প্রাচীরও ছিল না, আর নাই ছিল কোনো সীমানা। এ যেন এক স্থাপত্য যা নিজেই বলে, এসো কিন্তু বদ্ধ হয়েও না। আজ আমরা যারা শহরে বাস করি, আমাদের আছে অফিস, মল, ইন্টারনেট আর একাকিত্ব। এক জায়গায় বসে গল্প, তর্ক, হাসি এগুলো যেন হারিয়ে যাচ্ছে। এগুলো আজ কেবল আগের প্রজন্মের মানুষের মধ্যেই দেখা যায়। হয়তো তাদের চলে যাওয়ার সাথেই সমাজের একটি গুরুত্বপূর্ণ বন্ধন, একটি জীবন্ত সংস্কৃতি নিঃশব্দে হারিয়ে যাবে। যদি কোনোদিন কোনো গ্রামে আপনি একটি পুরনো চণ্ডী মণ্ডপ দেখতে পান, তাহলে একটু থামবেন, কারণ সেই মঞ্চে একদিন মানুষ একসাথে বসতো, তর্ক করত, গান গাইতো, বিচার করত এবং পূজাও করত। ওই স্থানটি হয়তো আপনাকে বুঝিয়ে যাবে যে সভ্যতা তৈরি হয় যখন মানুষ একসাথে বসে। যেদিন মানুষ আর একসাথে বসবে না, সেদিন সভ্যতাও নীরব হয়ে যাবে।